তো আমরা গত ক্লাসে লাস্ট অংশে মিউচুয়াল ফান্ডস নিয়ে পড়েছি। সো দেয়ার আর টু টাইপস অফ মিউচুয়াল ফান্ডস, একটা হচ্ছে ওপেন এন্ড ফান্ড আর একটা হচ্ছে ক্লোজড এন্ড ফান্ড। আমরা ওপেন এন্ড ফান্ড এবং ক্লোজড এন্ড ফান্ডের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে পড়েছি, এবং আমরা যদি একটু দেখি যে ওপেন এন্ড ফান্ডের একটা সুবিধা ছিল যে যেহেতু এটা ওপেন এন্ড এবং প্রতিদিন এটা ন্যাভ ক্যালকুলেট হচ্ছে, সো মার্কেট ভ্যালুর বেসিসে এভরিডে ন্যাভ আপডেটেড হচ্ছে। So anytime you buy an open-end fund, you can buy at its net asset value, and if you want to sell the open-end fund or surrender করেন, that is also you can sell at the net asset value. যেটা ক্লোজড এন্ড ফান্ডে একটা অসুবিধা ছিল, বিকজ ক্লোজড এন্ড ফান্ডে যেটা হয় যে আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মাধ্যমে প্রাইসটা ডিটারমিন হয়। এন্ড যেহেতু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মাধ্যমে প্রাইসটা ডিটারমিন হয়, সামটাইমস সাপ্লাই যদি বেশি থাকে প্রাইস ক্যান বি লোয়ার দ্যান দি নেট অ্যাসেট ভ্যালু। সো আপনি আপনার ইউনিটটা সেল করছেন বাট লেস দ্যান ইটস ভ্যালু, মাচ লেস দ্যান ইটস ভ্যালু, যদি ডিসকাউন্ট একটু বেশি হয়। আর অনেক সময় দেখা যায় যে ইট মাইট বিন প্রিমিয়াম। সো যদি ডিমান্ডটা বেশি থাকে, সাপ্লাইটা কম থাকে, তাহলে এটা অনেক সময় প্রিমিয়ামে ট্রেড হতে পারে। দুইটাই আসলে হওয়া কাম্য না, বাট ইট ক্যান হ্যাপেন। সো এটা একটা অসুবিধা। বাট ক্লোজড এন্ড ফান্ডের সুবিধা হচ্ছে এটা যেহেতু রেগুলার এক্সচেঞ্জে ট্রেড হয়, সো এক্সচেঞ্জে ট্রেড হওয়ার কারণে যে এনিওয়ান হু ওয়ান্ট টু বাই আ ক্লোজড এন্ড ফান্ড, দে জাস্ট থ্রু দেয়ার ব্রোকার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে পারে। এটা লট ইজিয়ার। ওপেন এন্ড ফান্ডটা দেখা যায় যে ফান্ড ম্যানেজারের কাছ থেকে ডিরেক্ট কিনতে হয়, অথবা তাদের মনোনীত সেলিং এজেন্টের মাধ্যমে করতে হয়, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অনেক ওয়াইড না হলে মার্জিনাল পার্সনের পক্ষে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড অলসো কোথায় থেকে কিনবো কি করব এটা অ্যাভেইলেবিলিটি না থাকার কারণে অনেক সময় এটা সম্ভব হয় না। তো যে কারণে এটা আলটিমেটলি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আসছে ওপেন এন্ড এবং ক্লোজড এন্ড ফান্ডের ভালো বৈশিষ্ট্যগুলোকে নিয়ে। অ্যান্ড অলসো ওপেন এন্ড ফান্ডটা শুধুমাত্র দিন শেষে আপনার ক্লোজিং প্রাইস নির্ধারিত হচ্ছে, এবং তার ভিত্তিতে দিন শেষে ন্যাভ ক্যালকুলেট হচ্ছে, এবং ওই প্রাইসের ভিত্তিতেই আপনি দিন শেষে করতে পারছেন। থ্রু আউট দ্য ডে এটা কন্টিনিউয়াসলি ট্রেডিং হচ্ছে না, কন্টিনিউয়াসলি এটা আপডেটেড হচ্ছে না প্রাইসটা, কারণ মার্কেটে তো প্রাইসেস কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, সে অনুযায়ী ফান্ডের প্রাইসও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, যেটা হয় না আর কি। তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইজ অ্যান ইনোভেশন ফ্রম বোথ দ্য গুড কনসেপ্টস অফ ওপেন এন্ড অ্যান্ড ক্লোজড এন্ড ফান্ড। সো আমরা এটা বলতে পারি যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা হচ্ছে কম্বাইন্ড, যে ইট কম্বাইন্ড দ্য ফিচার্স অফ ক্লোজড এন্ড এবং ওপেন এন্ড ফান্ডের যে ফিচার গুলো সেটাকে কম্বাইন করা হয়েছে। কম্বাইন করে নামটা খেয়াল করে দেখেন, দিস ইজ এক্সচেঞ্জ ট্রেডেড। সো যেহেতু এটা এক্সচেঞ্জ ট্রেডেড, তার মানে ক্লোজড এন্ড ফান্ডের মতো এটা এক্সচেঞ্জে ট্রেড হয়। আবার নেচারগত ওয়াইজ এটা ওপেন এন্ড। সো আলটিমেটলি ইটিএফ ট্র্যাক করে সার্টেন তার যে পোর্টফোলিওতে যে ভ্যালু গুলো আছে। অনেক ইটিএফ আছে যে ইন্ডেক্স ইটিএফ, যেটা আমরা গতদিন পড়ছিলি প্যাসিভলি ম্যানেজ ফান্ড। সো ইন্ডেক্সকে ট্র্যাক করে, এরকম অনেক ইন্ডেক্স ইটিএফ আছে। সো ইটিএফ প্রাইসেস ট্র্যাক দ্য নেট অ্যাসেট ভ্যালু ডিউ টু অ্যান ইনোভেটিভ রিডেমশন প্রসিজার। সো সেটা আমরা একটু দেখবো যে ইটিএফ এর যেহেতু এটা নেচারটা হচ্ছে ওপেন এন্ড, তাহলে এটা নেট অ্যাসেট ভ্যালুতেই ট্রেড হওয়ার কথা। বাট এট দ্য সেম টাইম এটা এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, তাহলে তো এক্সচেঞ্জের প্রাইসেস নির্ধারিত হয় ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে। তো এক্সচেঞ্জ ট্রেড ফান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তার নেট অ্যাসেট ভ্যালু থেকে অনেক বেশি ডিসকাউন্ট বা অনেক বেশি প্রিমিয়াম হতে পারবে না। কেন হতে পারবে না? বিকজ এটার যে মেকানিজম আছে, সেই মেকানিজমে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের সাথে ইনভেস্টর যখন এক্সচেঞ্জ ট্রেড ফান্ড কিনছে বা বিক্রি করছে, আলটিমেটলি মাঝখানে একটা পার্টি আছে যাকে আমরা বলি অথরাইজ পার্টিসিপেন্ট, এপি। অথরাইজ পার্টিসিপেন্ট অথবা সংক্ষেপে আমরা বলে থাকি এপি। সো এই এপিরা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আলটিমেটলি তারা আপনি যদি কোনো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনতে চান, সো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইজ লাইক আ বাস্কেট অফ সিকিউরিটিজ, ইটস এ পোর্টফোলিও, ইটস এ বাস্কেট অফ সিকিউরিটিজ। তার মানে হচ্ছে এই বাস্কেটে অনেকগুলো শেয়ারস আছে। এভাবে চিন্তা করে দেখেন যে দিস ইজ এ বাস্কেট। এখানে ধরেন শেয়ার এ, শেয়ার বি, শেয়ার সি, ডি, ই, এফ, এগুলো বিভিন্ন কোয়ান্টিটিতে আছে। সো when you are buying an ETF, you are buying this basket. So
আপনি যখন ইটিএফ এর ইউনিট কিনতে চান তখন যেটা করেন, ইউ অ্যাজ এন ইনভেস্টর, একজন ইনভেস্টর নক করবে এপি কে। তো এপি ফান্ড ম্যানেজারকে বলবে যে ফান্ড ম্যানেজার ডেইলি বেসিসে এই বাস্কেটটা কিন্তু পাবলিশ করে যে আমার বাস্কেটে দিজ আদার সিকিউরিটিজ আছে। তো ইনভেস্টর এপি কে অ্যামাউন্টটা দিচ্ছে, এপি কি করছে, এরকম একটা বাস্কেট সে নিজেই ক্রিয়েট করছে, মানে সে এ কিনছে, ডি বি কিনছে, সি কিনছে, ডি কিনছে, কিনে সেরকম একটা বাস্কেট ক্রিয়েট করে ওই বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো ফান্ড ম্যানেজারকে দিচ্ছে। আর ফান্ড ম্যানেজার ওই বাস্কেট অফ সিকিউরিটিজ অনুযায়ী যতগুলো ইটিএফ এর ইউনিট, ততগুলো ইউনিট এপি কে দিচ্ছে, এপি যেটা ইনভেস্টরকে দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন এই প্রসেসে নতুন ইউনিট ক্রিয়েট হলো এপির সাথে অ্যাসেট ম্যানেজারের ক্রিয়েট হচ্ছে। এই প্রসেসে কোনো টাকার লেনদেন হচ্ছে না, টাকার লেনদেনটা হচ্ছে ইনভেস্টরের সাথে এপি। সো আলটিমেটলি এই ক্রিয়েশন প্রসেসটাকে আমরা বলি ইন কাইন্ড ক্রিয়েশন। আবার রিডেমশন প্রসেসও তাই। এই ইনভেস্টরই যদি চিন্তা করে যে তার কিছু ইটিএফ ইউনিট আছে যেগুলো সে সেল করবে, সে এপির কাছে যাবে, এপি বলবে যে তোমার একটা রিডেমশন আসছে, আমার কাছে ইটিএফ ইউনিট গুলো আছে, আমি ইটিএফ ইউনিট গুলো তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে ওই বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো দিয়ে দাও। এপি তখন বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো পাবে এবং সিকিউরিটিজ গুলো পিস পিস করে সে সেল করে ইনভেস্টরকে দিয়ে দিবে। এখন এই প্রসেসে প্রত্যেকটা সিকিউরিটির তো একটা প্রাইস আছে, সেই প্রাইস অনুযায়ী মনে করেন যে 100টা ইউনিটের ভ্যালু মনে করেন সে 10,000, এর মধ্যে প্রত্যেকটা সিকিউরিটিজ এর ভ্যালু আছে, তো নেট অ্যাসেট ভ্যালুটা 10,000। এখন কোনো কারণে যদি ইটিএফ এর ইউনিট 10,000-এর ট্রেড না হয়ে ধরেন 9,000-এর ট্রেড হচ্ছে, 10% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, তখন এপি কি করবে, এপি ওই 9,000 টাকা দিয়ে ইউনিট গুলো কিনে ফেলবে। ইউনিট গুলো ইটিএফ এর ইউনিট গুলো কিনে ফেলবে, ইটিএফ এর ইউনিট গুলো কিনে সে ইটিএফ ম্যানেজারকে বলবে তোমাকে আমি ইউনিট গুলো দিয়ে দিচ্ছি, তুমি এই ইউনিটের ইকুইভ্যালেন্ট শেয়ারস গুলো আমাকে দিয়ে দাও, বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো দিয়ে দাও। তখন ইটিএফ তাকে বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো দিয়ে দিবে। বাস্কেট অফ সিকিউরিটিজ গুলো থেকে সে সিকিউরিটিজ গুলো পিস পিস করে বিক্রি করলে ওই বাস্কেট অফ সিকিউরিটিজের মূল্য যেহেতু 10,000, সে 10,000-এ বিক্রি করতে পারবে। আর ইটিএফ এর ইউনিট গুলো সে কিনেছিল 9,000-এ, 1,000 টাকা তার ফ্রি প্রফিট হবে। এটাকে আমরা বলি আরবিট্রাজ প্রফিট। এই মেকানিজম এপি করতে পারবে। সো যখনই দেয়ার উইল বি আ ডিসকাউন্ট, এপি উইল ডু দ্যাট এন্ড এভরিবডি উইল ট্রাই টু ডু ইট। সবাই যখন এটা করার চেষ্টা করবে তখন ওই আরবিট্রাজ যে গ্যাপটা আছে, গ্যাপটা থাকবে না। সো ইটিএফ এর প্রাইস আর বাস্কেট অফ সিকিউরিটিজ গুলোর প্রাইস ক্লোজলি অ্যালাইন্ড হবে, মানে একদম কাছাকাছি থাকবে। আবার ধরেন সিকিউরিটিজ গুলোর, বাস্কেট অফ সিকিউরিটিজ গুলোর দাম হচ্ছে 9,000 আর ইউনিটের দাম 10,000, তখন এপি যে কাজটা করবে সেটা হচ্ছে সিকিউরিটিজ গুলো পিস পিস করে কিনে ফান্ড ম্যানেজারকে বাস্কেট অফ সিকিউরিটিজ ক্রিয়েট করে দিয়ে দিবে, দিয়ে বলবে এই যে দেখো তোমার সিকিউরিটিজ গুলো আমি দিচ্ছি, তুমি আমাকে ইকুইভ্যালেন্ট ইউনিট দাও। ইকুইভ্যালেন্ট ইউনিট তাকে দিবে, ইকুইভ্যালেন্ট ইউনিট সে বাজারে 10,000 টাকা সেল করতে পারবে, আর বাস্কেট অফ সিকিউরিটিজ কিনতে তার 9,000 টাকা লাগছিল। সো 1,000 টাকা তার আরবিট্রাজ প্রফিট, ফ্রি মানি। যেহেতু এটা এপি করতে পারবে, সো এই প্রসেসে যেহেতু বাইং এন্ড সেলিং প্রসেসে ইটিএফ এর দাম এন্ড বাস্কেট অফ সিকিউরিটিজ যে নেট অ্যাসেট ভ্যালু দুটা ক্লোজলি অ্যালাইন হবে। বিকজ সবাই যদি এটা করতে পারে, সবাই চেষ্টা করলে সাপ্লাই এন্ড ডিমান্ড প্রেসারে প্রাইসটা নেট অ্যাসেট ভ্যালুতে ট্র্যাক হবে। সো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ক্লোজ এন্ড ফান্ডের মতো সিগনিফিকেন্টলি ডিসকাউন্টেড ট্রেড হবে, এই সুযোগটা থাকে না। আর যেহেতু এটা ওপেন এন্ড, এটা ন্যাভি ট্রেড হচ্ছে ক্লোজলি এই কারণে। আর আপনি এটা যে কোনো সময় এক্সচেঞ্জে বাই সেল করতে পারছেন, আপনার সেপারেট কোনো ডিস্ট্রিবিউশন এজেন্টের কাছে যেতে হচ্ছে না, ফান্ড ম্যানেজারকে খুঁজে বের করতে হচ্ছে না, থ্রু দ্য এক্সচেঞ্জ আপনি এই কাজটা করতে পারেন। তো এই যে আমি উদাহরণটা দিলাম যে কিভাবে ক্রিয়েট হচ্ছে এবং রিডেমশন হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় ইন কাইন্ড রিডেমশন। ট্রেডিশনালি ওপেন এন্ড ফান্ডে যেটা হতো, ইনভেস্টর ইউনিট কিনতে চাইলে ইনভেস্টর টাকা দিয়ে ইউনিট গুলো কিনতো, ফান্ড ম্যানেজার এই টাকা দিয়ে শেয়ার কিনতো। আবার ইনভেস্টর রিডিম করতে চাইলে ফান্ড ম্যানেজার শেয়ার গুলো বিক্রি করে ফান্ডটাকে রিডিম করতো। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে এটা এপির মাধ্যমে ইন কাইন্ড হয়। এবং যেহেতু এটা ইন কাইন্ড হয়, যখন ইটিএফ থেকে কোনো রিডেমশন আসে, সে যেহেতু ইউনিট রিডিম করছে আর শেয়ারস পাচ্ছে, সো শেয়ারস ভার্সাস ইউনিটস হচ্ছে, এখানে কোনো ক্যাপিটাল গেইন দেখানো হয় না বা ক্যাপিটাল গেইন হয় না। এই কারণে এক্সচেঞ্জ ট্রেড ফান্ডকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। মিউচুয়াল ফান্ডের উপরে যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে, আমাদের দেশে নাই বাট অনেক দেশে আছে, সো যখন কোনো রিডেমশন আসে সে বিক্রি করতে বাধ্য হয়, সেখানে একটা ক্যাপিটাল গেইন হয় যদি প্রফিটে থাকে, এন্ড ক্যাপিটাল গেইনটা উপরে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের বার্ডেনটা এক্সিস্টিং ইউনিট হোল্ডারদের উপরে পড়ে যায়, যেটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা অসুবিধা।
এক্সচেঞ্জ ট্রেড ফান্ড সেই অসুবিধাটাকে ওভারকাম করে। সো সংক্ষেপে আমরা এক্সচেঞ্জ ট্রেড ফান্ড দ্যাট কম্বাইন্স দ্য ফিচার্স অফ ওপেন এন্ড অ্যান্ড ক্লোজড এন্ড ফান্ড সেই জিনিসটা এখানে পড়লাম। If you have any queries regarding exchange trade fund, feel free to let me know. Any questions regarding exchange trade fund? Any questions from exchange trade fund? না থাকলে আমরা নেক্সট টপিকে চলে যাই। সো নেক্সট আমরা পড়বো সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট বা র্যাপ অ্যাকাউন্ট। এটাকে র্যাপ অ্যাকাউন্ট বা এসএমএ সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট বলা হয়। সো সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট সাধারণত এটা যারা একটু লার্জ অ্যাসেট ওনার্স তারা এটা প্রিফার করে। কারণ একটা ছোট ইনভেস্টর ধরেন আপনার কাছে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিয়ে এসে আপনার মাধ্যমে বললো যে আমাকে আপনি ফান্ড ম্যানেজ করে দিবেন, আমি আপনাকে ফিস দিব অ্যান্ড দিস ইজ মাই ফান্ড। এটা ছোট ছোট অ্যাসেট ওনারদের জন্য ইনভেস্টমেন্ট ম্যানেজারের ফান্ড এই ম্যানেজ করাটা কঠিন। কারণ হচ্ছে প্রত্যেকটা ইনভেস্টর ভেরি স্মল এবং তাকে যে সার্ভিসেসটা দিতে হবে ওই সার্ভিসেসটা দিয়ে তার যে ফিস আসবে, যেহেতু অ্যাসেট সাইজ খুব ছোট, সো ফিজও ভেরি স্মল হবে। সো অ্যাসেট সাইজের জন্য এটা তার যে টাইম এবং স্কিল যেখানে ইনভলভ এটা মেক সেন্স করবে না স্মল অ্যাসেট ওনারদের মানি ম্যানেজ করা। এই কারণে স্মল অ্যাসেট ওনারদের জন্য যে পারফেক্ট ভেহিকল হচ্ছে মিউচুয়াল ফান্ডস। যারা স্মল অ্যাসেট ওনার্স দে উইল বাই মিউচুয়াল ফান্ডস বিকজ মিউচুয়াল ফান্ডে অনেকে টাকা একত্রিত করে একটা ফান্ড পুল আকারে ইনভেস্টমেন্ট হয়, কোনোটা আলাদা আলাদা ভাবে ইনভেস্টমেন্ট হয় না। কিন্তু যারা আবার বড় অ্যাসেট ওনার্স, যাদের অনেক সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি আছে, তারা আবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়তো চাইবে না। তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে তো সবার জন্য একটা পুল আকারে ইনভেস্টমেন্ট হচ্ছে। একটা লার্জ অ্যাসেট ওনার সে হয়তো চাইবে যে আমার অ্যাসেট সাইজ অনেক বেশি, কারণ 20 30 40 50 কোটি টাকার অ্যাসেট ওনার, সে চাইবে তার মতো করে তার জন্য আলাদাভাবে এটা অ্যাকাউন্টটা ম্যানেজ করা হবে। আরেকটা অসুবিধা হচ্ছে মিউচুয়াল ফান্ডে, আমি তো আসলে মিউচুয়াল ফান্ডে প্রোরাটা বেসিসে ক্লেইমটা পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল শেয়ারটা আমি ওন করতে পারছি না। সো আই ডোন্ট হ্যাভ দ্য ভোটিং পাওয়ার অ্যাজ ওয়েল। Large asset owners, they might want to have a significant stake in certain companies and they want to have retain some influence or control in the company. So তারা চাইবে যে ডিরেক্টলি তারা শেয়ারসটা ওন করুক। সো আমি যদি সেপারেটলি কোনো অ্যাকাউন্ট হোল্ডারকে আলাদাভাবে সার্ভিসেসটা দেই, তার ফান্ডটা আলাদাভাবে ম্যানেজ করি, আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার নামে ম্যানেজ করি, তখন এটাকে একটা ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস ফর একটা সেপারেট ইন্ডিভিজুয়াল হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে। অফেন এটা ইনস্টিটিউশন হয় বিকজ ইনস্টিটিউশন আর মোস্টলি লার্জ অ্যাসেট ওনার্স হয়ে থাকে। ইন্ডিভিজুয়াল হতে পারে বাট মোস্টলি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। সো আ ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস ফর ইনস্টিটিউশনস অর ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স উইথ সাবস্টেনশিয়াল অ্যাসেট হলে তারা মিউচুয়াল ফান্ড প্রিফার করবে না, তারা সেপারেটলি ম্যানেজ অ্যাকাউন্টে যাবে। সেটাকে ম্যানেজড অ্যাকাউন্ট বা র্যাপ অ্যাকাউন্ট অথবা ইন্ডিভিজুয়ালি ম্যানেজড অ্যাকাউন্টও বলা হয়। সো তার মানে হচ্ছে এসএমএ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও managed exclusively for the benefit of an individual or institution. So the account is managed by an investment management professional. সেই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল ওই পার্টিকুলার ইনভেস্টরের স্পেসিফিক নিড, অবজেক্টিভ, রিস্ক টলারেন্স, ট্যাক্স সিচুয়েশন, ইউনিক সার্কামস্টেন্সেস এগুলোকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবে। সো ইন অ্যান এসএমএ ইন্ডিভিজুয়াল শেয়ারস আর ডাইরেক্টলি ওন বাই দ্য ইনভেস্টর। মিউচুয়াল ফান্ডে আমি ইউনিট কিনলে ডাইরেক্টলি ওন করি না, আমি ইনডাইরেক্টলি শেয়ারটা ওন করি, প্রোরাটা বেসিসে আমি ক্লেইমটা পাই। সো দ্য কি ডিফারেন্স বিটুইন separately managed account and mutual fund is that assets are owned directly by the individual in case of SMA, but in case of mutual funds I just own the units. আমি ইনডাইরেক্ট ওনারশিপ থাকে আমার, কোনো আমি ডাইরেক্ট কোনো ওনারশিপ যেহেতু থাকে না, সো স্টক গুলো আমি ডাইরেক্টলি ওন করি না। এসএমএ তে ইন এসএমএ দ্য ট্রানজাকশনস ক্যান টেক ইনটু স্পেসিফিক ট্যাক্স নিডস। যে কোনো একটা বড় লার্জ অ্যাসেট ওনার্স, তার উপরে সাধারণত ট্যাক্স রেট ভেরি হাই, শুধু তার স্পেসিফিক কিছু কেসেস আছে যেটাকে অ্যাড্রেস করে ইনভেস্ট করতে হবে, যেটা মিউচুয়াল ফান্ডে পুল আকারে যেটা ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে অফার সম্ভব হয় না। লার্জ ইনস্টিটিউশন যারা আছে তারা তাদের সেপারেট নিড আছে, সেপারেট ওয়েতে তাদের ফান্ড ম্যানেজ করতে হয়। মনে করেন তাদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশন ফান্ড গুলো যদি ম্যানেজ করা হয়। সো লার্জ ইনস্টিটিউশনস অফেন ইউজ সেগ্রিগেটেড অ্যাকাউন্টস which means their investments are held in a separate account on behalf of their beneficiaries, and
managed by a separate portfolio manager. So সেক্ষেত্রে SMA can be very helpful. এরপরে আমরা পড়বো হেজ ফান্ডস। হেজ ফান্ডস প্রথম যখন স্ট্যাবলিশ করা হয় তখন পারপাস ছিল হেজিং করা। তারা মোস্টলি যে কাজটা করতো যে কিছু স্টকে লং পজিশন নিত এন্ড কিছু স্টকে শর্ট পজিশন নিত, সো দ্যাট দে ক্যান বি মার্কেট নিউট্রাল। লং পজিশন মার্কেট যখন আপ হতো লং পজিশন গুলো আপ, শর্ট পজিশন গুলো ডাউন, সো সেখানে একটা হেজিং হতো। আবার মার্কেট যখন ডাউন, শর্ট পজিশন গুলো প্রফিট, লং পজিশন গুলো সেখানে একটা হেজিং হতো। সো একটা মার্কেট নিউট্রাল স্ট্র্যাটেজি ক্রিয়েট করে অবজেক্টিভ ছিল টু হেজ করা, এবং যে কারণে এটার নাম তখন ছিল হেজড ফান্ডস। ওভার টাইম হেজ ফান্ডস বিকাম মোর ডেভিয়েটেড ফ্রম ইটস অরিজিনাল ম্যান্ডেট, এবং টুডে আমরা হেজ ফান্ড বলতে অফেন বুঝি a fund that can take leverage, that can take more exposure compared to the money it has, maybe through by taking loan or by mostly use derivative use করে অনেক বেশি এক্সপোজার নেওয়া যায় কম্পেয়ার টু হোয়াট এভার মানি ইউ হ্যাভ। তাতে করে অনেক বেশি লেভারেজ নেওয়া যায়। অনেক বেশি লেভারেজ নেওয়া মানে হচ্ছে অনেক বেশি রিস্কি। সো টুডে হেজ ফান্ডস আর মোস্টলি ভেরি হাই রিস্ক ফান্ডস। সো ট্রেডিশনাল যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, স্মল অ্যাসেট ওনার্স, যাদের রিস্ক টলারেন্স লেভেলটা কম, কিন্তু হেজ ফান্ডে তারাই ইনভেস্টমেন্ট করবে যাদের রিস্ক টলারেন্স লেভেলটা বেশি, যারা অনেক বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করবে এবং তাদের ওই অ্যামাউন্টটা হয়তো জিরো হয়ে গেলেও তাদের লিভিং স্ট্যান্ডার্ডে কোনো ইম্প্যাক্ট হবে না, বিকজ দে হ্যাভ সো মাচ মানি। সো দে উইল লুক ফর ভেরি হাই রিস্ক স্ট্র্যাটেজিস, বিকজ তাদের ওই রিস্ক টলারেন্সটা আছে। স্মল আর্নিং দিয়ে, স্মল রিটার্ন দিয়ে তাদের খুব একটা পোষায় না। সো তারা লার্জ রিটার্ন আর্ন করার চেষ্টা করে এবং ভেরি হাইলি রিস্কি অ্যাক্টিভিটিস পছন্দ করে। হেজ ফান্ড তাদের জন্যই গঠন করা হয়। ভেরি হাই রিস্ক স্ট্র্যাটেজিস, মোস্টলি লেভারেজ থাকে, এবং হেজ ফান্ডের কিছু স্পেসিফিক স্ট্রাকচারগত ডিফারেন্স আছে কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ড। এটা অফেন পার্টনারশিপ ওয়াইজ করা হয়, লাইক হচ্ছে জেনারেল পার্টনার্স এন্ড লিমিটেড পার্টনার্স। কিছুটা প্রাইভেট ইকুইটি ফান্ডের ক্ষেত্রে এই মডেলে যাওয়া হয়, এবং এইখানে হেজ ফান্ড যারা ম্যানেজ করছে তারা নিজস্ব কিছু কম অ্যামাউন্ট কন্ট্রিবিউট করে এবং তারা আদার অ্যাসেট ওনারদের ফান্ডও এখানে করে পুল আকারে ইনভেস্টমেন্ট করছে। বাট মিনিমাম টিকেট সাইজ গুলো অনেক বড়। ছোট অ্যাসেট ওনার এখানে কোয়ালিফাই করবে না। হেজ ফান্ডে তারাই ইনভেস্টমেন্ট করবে যারা কোয়ালিফাই করবে এখানে ইনভেস্টমেন্ট করতে। কারা কোয়ালিফাই করবে? যাদের অনেক বেশি অ্যাসেট সাইজ আছে, আজকেই ইনভেস্টমেন্ট করে কালকেই উইথড্র করতে চাইবে না, একটু লম্বা সময়ে ফেলে রাখতে পারবে। হেজ ফান্ডের সাধারণত একটা লক আপ পিরিয়ড থাকে, তার আগে আপনি উইথড্র করতে পারেন না। ইভেন উইথড্র করার জন্য ফিউ মান্থসের নোটিশ দিতে হয়। কারণ হচ্ছে তারা কিছু ইলিকুইড, কিছু কমপ্লেক্স স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করে, ভেরি হাই রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করে। এন্ড যেহেতু ভেরি হাই রিস্ক নিয়ে হেজ ফান্ড ইনভেস্টমেন্ট করে, সে কারণে দেখা যায় যে হেজ ফান্ডের ফেইলিউর রেটও ভেরি হাই। অনেক হেজ ফান্ড এত বেশি রিস্ক নিয়ে ফেলে যে অফেন তারা ওয়াইপড আউট হয়ে যায়। সো টুডে হেজ ফান্ড বলতে আমরা আর হেজড ফান্ড বুঝি না, আমরা বুঝি হেজ ফান্ড নামে এটাকে অভিহিত করা হয়। এবং তাতে আমরা বুঝি যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ ফান্ড, ভেরি হাইলি লেভারেজ, হাই রিস্ক টেকিং ফান্ড, একটু কমপ্লেক্স ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে তারা গঠন করে এবং কমপ্লেক্স ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তারা ফলো করে। There are different strategies of hedge funds like convertible arbitrage, dedicated short bias, emerging market participate করে। ওইগুলো অত ডিটেইলে আমরা এই সেগমেন্টে পড়বো না। আমরা জাস্ট হেজ ফান্ডের ডেফিনিশনটা একটু জানলাম, হেজ ফান্ডের একটু ক্যারেক্টারিস্টিক্সটা বুঝলাম। নেক্সটে আমরা আরেকটা ডিফারেন্ট টাইপস অফ ফান্ড সম্পর্কে জানবো, যেটা হচ্ছে বাই আউট ফান্ড অথবা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। সো বাই আউট এন্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড দুইটাই আসলে প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট করে থাকে। সো এটাও একটা পুলড ইনভেস্টমেন্ট, অনেকের কাছ থেকে টাকা একত্রিত করে ইনভেস্টমেন্ট হচ্ছে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড শুধুমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট গুলো করে থাকে, মানে স্মল স্টার্ট আপ কোম্পানিজ যেগুলো সিগনিফিকেন্ট রিস্ক আছে এগুলো কেমন করবে, বাট যদি ভালো করে তাহলে সেখানে ভেরি হাই মেনি টাইমস রিটার্ন তারা আর্ন করতে পারে। সো একটু ইনোভেটিভ, একটু স্টার্ট আপ কোম্পানিজ যেগুলো আছে সেগুলোতে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ইনভেস্টমেন্ট করে থাকে, মেবি অ্যাট দ্য ভেরি আইডিয়া স্টেজে এঞ্জেল ইনভেস্টমেন্ট, অথবা জাস্ট কোম্পানিটা ফর্ম করা হচ্ছে, সিড স্টেজ, এগুলোতে তারা ইনভেস্টমেন্ট করে থাকে। আর একটু ম্যাচিওর কোম্পানি, প্রাইভেট ম্যাচিওর কোম্পানি যেগুলো, সেগুলো কেনা বেচার ক্ষেত্রে বাই আউট ফান্ডস তারা ওগুলোতে পার্টিসিপেট করে, তারা ভেঞ্চার ক্যাপিটালে পার্টিসিপেট করে না।
তারা অনেকের টাকা একত্রিত করে একটা ফান্ড তৈরি করে, ওই ফান্ডটা দিয়ে তারা বিভিন্ন একটু ম্যাচিউর লেভেলে আসছে এরকম কোম্পানিতে পার্টিসিপেট করে, মোস্টলি প্রাইভেট কোম্পানি। সো আলটিমেটলি এটা প্রাইভেট ইকুইটির মধ্যে পড়ে যায়। সো প্রাইভেট ইকুইটির দুইটা স্টেজ, একটা হচ্ছে আর্লি স্টেজ, এঞ্জেল ইনভেস্টমেন্ট, সিড স্টেজ, আর্লি স্টেজ ইনভেস্টমেন্ট, এইগুলো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে পড়ে যায়। আর লেটার স্টেজ যেগুলো ফাইন্যান্সিং, একটু ম্যাচিউর হয়ে যাওয়ার পর কোম্পানিটা অলরেডি হ্যাভ সাম ক্যাশ ফ্লোজ, অলরেডি হ্যাভ সাম সেলস, গ্রোয়িং এট এ ভেরি হাই রেট, বাট গ্রোথটাকে ট্যাপ করার জন্য তার ক্যাপিটাল দরকার, তখন বাই আউট ফান্ড তাদেরকে ক্যাপিটাল দিয়ে থাকে। ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট গুলো সাধারণত ইলিকুইড, বিকজ এগুলো তো কোনো পাবলিক মার্কেট নাই, শেয়ারস গুলো পাবলিকলি কেনাবেচা হয় না, ডিলস এর মাধ্যমে তারা কেনাবেচা হয়, মানে হচ্ছে প্রাইভেটলি কেনাবেচা হয়, এবং খুব রেয়ার কেস হয়। এবং একটা ইনভেস্টমেন্ট করার পরে সেখান থেকে আপনার রিটার্নটা আসতেও 8, 10, 15 বছর লেগে যেতে পারে। সো সাকসেসফুল হওয়ার রেটটা ভেরি ভেরি লো। মোস্ট ফান্ডস সাকসেসফুল হয় না, বাট যেগুলো সাকসেসফুল হয় সেগুলো এত বেশি সাকসেসফুল হয় যে অনেকগুলো আনসাকসেসফুল হলেও সেগুলোর যে লস সেটাকে কাভার করেও অনেক গুণ রিটার্ন এগুলো দিয়ে থাকে। সো আমরা হয়তো এটাকে মুন শট ইনভেস্টমেন্ট বলে থাকি, যে 1 or 2 ভেরি হাই রিটার্ন যেগুলো করছে, বাট বেশি আপনি হয়তো 100টা ইনভেস্টমেন্ট করেছেন, হয়তো 2টা সাকসেসফুল হয়েছে, দ্যাট 2টা বাকি 98টা লস কাভার করে অনেক বেশি রিটার্ন জেনারেট করে ফেলে। সো বাই আউট ফান্ডস এবং ভেঞ্চার ক্যাপিটাল যারা ইনভেস্টমেন্ট করবে তারাও সাধারণত একটু ইলিকুইড ইনভেস্টমেন্ট করতে পারবে, এই ধরনের ইনভেস্টররা মানি কমিট করবে। সো এই জায়গায় আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট এন্ড ওভারভিউ এই যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা আমরা শেষ করলাম, এরপরে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। আহ, এই চ্যাপ্টার থেকে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু লেট মি নো। Any questions so far? No questions? No, sir. ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। সো নেক্সট যে টপিকটা আমরা পড়বো, আহ, এটার নাম হচ্ছে ম্যানেজিং ইন্ডিভিজুয়াল ইনভেস্টর পোর্টফোলিওস। যে আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের যে পোর্টফোলিও তৈরি করব সেটা আমরা কিভাবে ম্যানেজ করব। কিছুটা গ্লিমস আমরা পেয়েছি যখন আমরা বেসিক্স অফ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ওখানে কিছু এক্সাম্পল দেখেছিলাম, হেনরি গ্যাস্কন, জ্যাক্স গ্যাস্কন, ইফ ইউ রিমেম্বার। তো এখানে আমরা আরেকটু ডিটেইলে গাইডলাইন পাবো যে আমরা ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টার্স যারা আছে তাদের মানি, বা ইফ আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, আমার নিজের মানিটাই আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব। সেটা অনেকটা নির্ভর করে সিচুয়েশনাল প্রোফাইলিং এর উপরে, যে আপনার সিচুয়েশনাল প্রোফাইলিং করতে হবে, যে যার ফান্ডটা আপনি ম্যানেজ করবেন বা যাকে আপনি গাইড করবেন তার সিচুয়েশন কেমন, তার প্রোফাইলটা কেমন। তো তার মধ্যে প্রথম একটা দেখার চেষ্টা করি যে সোর্সেস অফ ওয়েলথ। সোর্সেস অফ ওয়েলথ বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন, এই টাকাটা তো আপনি সারপ্লাস মানি যেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবিষ্যতের জন্য, আপনার কারেন্ট কনসাম্পশন গুলোকে তো আপনি মিট করেছেন, করার পরে বাকিটা আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো এই টাকাগুলো আপনি পেলেন কিভাবে, দ্য ম্যানার ইন হুইচ ইনভেস্টর অ্যাকুয়ার্ড ওয়েলথ দ্যাট অফার্স ইনসাইড দ্যাট ইনভেস্টর্স, যে তার রিস্ক টেকিং মেন্টালিটি কেমন হবে। কেন, তার কারণ হচ্ছে ধরেন আপনি এই টাকাটা অ্যাকুয়ার করেছেন থ্রু বিজনেসের মাধ্যমে, সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার্স যারা বিজনেস করেছে, বিজনেসে তারা রিস্ক নিয়েছে, রিস্ক নিয়ে তারা অনেক টাকা পয়সা আর্ন করেছে। তার মানে হচ্ছে সে
রিস্ক নেওয়ার সাথে অভ্যস্ত এবং তার রিস্ক টলারেন্স লেভেলটা ইন জেনারেল হাই হবে। So successful entrepreneurs are assumed to exhibit a higher level of risk tolerance than those যারা passive recipients of wealth. Passive recipients of wealth মানে কি, ধরেন আপনি একটা হয়তো সরকারি বা বেসরকারি চাকরিজীবী, চাকরি করেছেন অনেকদিন, চাকরি করে আপনি পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড এগুলো থেকে একটা লামসাম গুড অ্যামাউন্ট পেয়েছেন। এইটা আপনি পেয়েছেন, এটা আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি রিস্ক নেওয়ার সাথে খুব একটা অভ্যস্ততা আপনার নাই, অথবা আপনি রিস্ক খুব একটা নিচ্ছেন না, আপনি আপনার প্যারেন্টস এর কাছ থেকে ইনহেরিটেন্স পেয়েছেন, হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়েছেন, এটা এখন ইনভেস্টমেন্ট করবেন। সো ইউ ডু নট হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স অফ টেকিং রিস্ক, প্যাসিভলি টাকাটা পেয়েছেন। আর সাকসেসফুল এন্টারপ্রেনার্স তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে টাকাটাকে ইনভেস্ট করে রিস্ক নিয়ে যেহেতু পেয়েছে, সো তাদের রিস্ক টলারেন্সটা একটু হাই থাকে। এই কারণে আপনি দেখবেন যে একজন বিজনেস পারসন, দ্য ওয়ে দে ডিল, দ্য ওয়ে দে ভিউ থিংস, এন্ড একটা রেগুলার চাকরিজীবী খুব স্টেবল একটা জব করছে, তেমন রিস্ক নিচ্ছে না, তাদের ওয়ে অফ ডুইং থিংস এন্ড ভিউ মানি ইজ ডিফারেন্ট। সো যারা একটু সেলফ মেড ইনভেস্টার্স, নিজেরা ইনভেস্ট করে করে টাকা পয়সা অর্জন করেছে, সো দে হ্যাভ গ্রেটার ফ্যামিলিয়ারিটি উইথ রিস্ক টেকিং, তাদের রিস্ক নেওয়ার ফ্যামিলিয়ারিটি আছে, তারা অফেন অনেক লস করেছে, লাভ করেছে, আপস এন্ড ডাউনস তারা অনেক দেখেছে, এটার সাথে তারা অনেক বেশি অভ্যস্ত, এন্ড দে হ্যাভ হায়ার ডিগ্রি অফ কনফিডেন্স ইন দেয়ার এবিলিটি, যে শর্টার টার্মে যদি আমি মানি লুজও করি আই ক্যান রিকভার। সো দে অফেন হ্যাভ আ স্ট্রং সেন্স অফ পার্সোনাল কন্ট্রোল, তাদের অনেক পার্সোনাল কন্ট্রোল থাকে ওভার রিস্কে, তাদের এই সেন্সটা থাকে, এন্ড দে ক্যান বি রিলাক্টেন্ট টু সিক কন্ট্রোল, এই কন্ট্রোলটা তারা ছেড়ে দিতে চায় না, যেহেতু তারা নিজেরাই ইনভেস্টমেন্ট করে অভ্যস্ত। সো অফেন তাদেরকে অ্যাডভাইজিং করা ডিফিকাল্ট হয়, বা তাদের মানিটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়, বিকজ দে ওয়ান্ট টু ডু ইট বাই দেমসেলফ। অন দি আদার হ্যান্ড, প্যাসিভ ইনভেস্টার্স মে হ্যাভ ইনহেরিটেড দ্য ওয়েলথ, তারা প্যাসিভলি ফান্ডটা পেয়েছে থ্রু ইনহেরিটেন্স, অথবা লার্জ ওয়ান টাইম পেমেন্ট পেয়েছে, যেটা হয়তো তার অনেক দিন ধরে চাকরি করে সেখান থেকে প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড থেকে এসেছে। সো দে আর, তাদেরকে আমরা বলছি মোস্ট প্যাসিভ রিসিপিয়েন্টস অফ ওয়েলথ। অ্যান্ড এই প্যাসিভ রিসিপিয়েন্টস অফ ওয়েলথ যারা, তাদের আসলে রিস্ক নেওয়ার যে উইলিংনেস, এইটা সাধারণত কম থাকে, তাদের রিস্ক নেওয়ার যে হ্যাবিট, এটাও সাধারণত কম থাকে। দে আর ভেরি রিলাক্টেন্ট টু টেক রিস্ক, তারা একটু লো রিস্ক ইনভেস্টমেন্টে যেতে চায়। সো দে হ্যাভ লেস এক্সপেরিয়েন্স উইথ রিস্ক টেকিং, সো যেহেতু তাদের রিস্ক টেকিং এর এক্সপেরিয়েন্সটা কম, they do not have much understanding about what taking risk means. Taking risk means sometimes you lose money, sometimes you earn money. So তারা অফেন দেখা যায় মানি লুজ করলে অনেক বেশি ওয়ারিড হয়ে যায়, অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় তারা এটাকে নিতে পারে না, টলারেট করতে পারে না। সো দে হ্যাভ লেস আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টেকিং রিস্ক মিনস, and also they tend to have less confidence because they haven't done it in their lifetime. So এইটা একটা প্রবলেম হয়ে যায় আর কি। সো একটা ছিল হচ্ছে যে সোর্সেস অফ ওয়েলথ, আমি টাকাটা কিভাবে পেয়েছি ইনভেস্টমেন্ট করার জন্য। আরেকটা হচ্ছে মেজার অফ ওয়েলথ, আমার টাকাটা কি অনেক বেশি নাকি কম, আমি কি ভিউ করি, যে ইজ ইট স্মল অর ইজ ইট লার্জ। সো ইনভেস্টর হু পারসিভ দেয়ার হোল্ডিংস অ্যাজ স্মল, যারা মনে করছে যে আমার ইনভেস্টমেন্টটা স্মল সাইজ, দে হ্যাভ লোয়ার টলারেন্স ফর পোর্টফোলিও ভোলাটিলিটি। সো দে ডিমনস্ট্রেট লোয়ার tolerance for portfolio volatility than those investors who perceive that their investment is large. So a portfolio whose return do not easily support the investor's lifestyle might be considered small. এখন small আর large তো আসলে is a relative number. আসলে কোনটাকে স্মল বলবো, কোনটাকে আমি লার্জ বলবো, সেখানে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে যে পোর্টফোলিও হুজ রিটার্নস, পোর্টফোলিও থেকে যে রিটার্নটা আমরা পাচ্ছি, দ্যাট ডু নট ইজিলি সাপোর্ট আমার যে লাইফস্টাইলটা মিট করার জন্য যে এক্সপেন্ডিচার দরকার, এটাকে তেমন একটা সাপোর্ট করে না, তাহলে এটা স্মল। আর যদি আমার ইনভেস্টমেন্ট থেকে রিটার্নটা আমার লাইফস্টাইল সাপোর্ট করেও অনেক সারপ্লাস থেকে যায়, তাহলে সেটাকে আমরা একটু লার্জ হিসেবে কনসিডার করতে পারি। সো আমার অনগোয়িং নিডসটা কাভার্ড হয় কিনা ফ্রম মাই ইনভেস্টমেন্ট। So if the investor's ongoing needs are so well covered that succession and state planning issues become more important. আমার ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা আসছে ওটা দিয়ে আমার যে রেগুলার এক্সপেন্ডিচার, এটা তো কভার্ড হয়ে যায়, আরো বেশি থাকে। নাও আই এম থিংকিং অ্যাবাউট হাউ আই ক্যান প্ল্যান ফর মাই রিটায়ারমেন্ট, হাউ আই ক্যান প্ল্যান সাকসেশন প্ল্যান, মানে আমি মারা গেলে আমার নেক্সট জেনারেশনের কাছে এই টাকাটা বা ওয়েলথ আমি কিভাবে পাস অন করে দিব,
মেবি আই উইল ডু সাম ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি, সেটাও করবো কিনা। সো এই ধরনের সাকসেশন স্টেট প্ল্যানিং ইস্যুস তাদের জন্য মোর ইম্পর্টেন্ট, যখন তারা তাদের অনগোয়িং নিডসটা অনেক ওয়েল কাভার্ড হয়ে যায়। তাহলে এই সেগমেন্টে আমরা সিচুয়েশনাল প্রোফাইলিং, যে আমি কিভাবে সোর্সেস অফ ওয়েলথ, কিভাবে ফান্ডটা পেয়েছি, আর আমার ফান্ড যে অ্যামাউন্টটা আছে ইনভেস্টমেন্ট সেটা লার্জ নাকি স্মল, তার ভিত্তিতে ইনভেস্টরদের রিস্ক নেয়ার যে উইলিংনেস, এবিলিটি বা টলারেন্স, সেই জিনিসটা আমরা দেখলাম। এখন আমরা দেখব স্টেজ অফ লাইফ। একটা মানুষের লাইফটা বিভিন্ন স্টেজে থাকে। সো এই স্টেজ অফ লাইফ অনুযায়ী মানুষের ইনভেস্টমেন্ট, সেভিংস, রিটার্ন, মানে রিটার্ন এক্সপেকটেশন, রিস্ক নেয়ার উইলিংনেস, এবিলিটি, এটা ভ্যারি করে। সো আমরা আমাদের জীবনে বিভিন্ন ফেজে যাই। একটা ফেজ তো থাকে, আমি ধরেন একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে ধরেন পড়াশোনা করছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে সে জব লাইফে যাচ্ছে। ওই পর্যন্ত তো সে আসলে ডিপেন্ডেন্ট থাকে তার প্যারেন্টস অথবা হুয়েভার তার গার্ডিয়ান তার উপরে। সো ওই সময়ে তার টাকা পয়সা ইনকাম এবং এক্সপেন্ডিচার এবং ইনভেস্টমেন্ট নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা করতে হয় না। দ্যাট ইজ টু আর্লি ফর দ্য পার্সন। সো মেইন ফেজটা শুরু হয় ওয়ান্স দ্য পার্সন স্টার্টস আর্নিং মানি, সেভিং সাম অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো আমাদের লাইফের যে ফেজ ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে, ওই প্রথম যে ফেজটা আমরা ডিপেন্ডেন্ট, যখন আমি হয়তো পড়াশোনা করছি, ওই ফেজটা নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের ফেজটা শুরুই হবে যখন থেকে আমি হয়তো লেবার মার্কেটে আসলাম, আই স্টার্টস আর্নিং সাম মানি এন্ড সেভিং সাম মানি এন্ড ইনভেস্টমেন্ট করব। ওই স্টেজটাকে আমরা বলছি ফাউন্ডেশন ফেজ। সো ফাউন্ডেশন ফেজ, তারপরে একটা ফেজ যাবে আমি অ্যাকিউমুলেট করব, তারপরে মেইনটেনেন্স, তার ডিস্ট্রিবিউশন। এই চারটা ফেজ অনুযায়ী মানুষের ইনভেস্টমেন্ট লাইফ এন্ড অলসো রিস্ক টেকিং এবিলিটি বা রিস্ক টলারেন্স ডিপেন্ড করে। আমরা একটা একটা করে পড়বো। সো প্রথমে আমরা একটু দেখবো যে ফাউন্ডেশন ফেজে মানুষের কি হয়। সো ফাউন্ডেশন ফেজে একজন ইন্ডিভিজুয়াল সে কেবল তার বেসটা তৈরি করা শুরু করে, বিকজ সে জাস্ট হয়তো জব মার্কেটে আসছে অথবা জাস্ট হয়তো বিজনেসটা স্টার্ট করেছে। সো অ্যান ইন্ডিভিজুয়াল এস্টাবলিশিং দ্য বেস ফ্রম হুইচ, যেই বেসটা থেকে ওয়েলথ ক্রিয়েট হবে। সো বেসটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। সো হোয়াট উই ডু, উই আর্ন মানি, সেখান থেকে কিছু সেভ করি, সেভ করে সেটা একটু ইনভেস্টমেন্ট করি, করে করে আস্তে আস্তে একটা বড় অ্যামাউন্ট করার তৈরি করি, যেটা বেস হিসেবে কাজ হবে, কাজ করবে। সো দ্য ইন্ডিভিজুয়াল এই সময়টা খুব ইয়াং থাকে, টিপিক্যালি ধরেন ages 25 to 35 or maybe 40, up to this stage কে আমরা বলছি ফাউন্ডেশন ফেজ। এই স্টেজে ধরেন সামওয়ান ইজ এ 30-year-old, তার টাইম হরাইজনটা অনেক লং, সে হয়তো রিটায়ার করবে 60-তে। সো তার সামনে 30 বছর আছে, লং টাইম হরাইজন আছে। এন্ড নর্মালি আমার সামনে যদি লং টাইম হরাইজন থাকে, তাহলে দ্যাট গিভস মি গ্রেটার এবিলিটি টু উইথস্ট্যান্ড লসেস। সো আমার ওই সময় এবিলিটি টু টেক রিস্ক, আমার রিস্ক টলারেট করার ক্ষমতা বেশি থাকবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই সময়টাতে ইউজুয়ালি আমার বেসটা ছোট হলেও, যেহেতু আমার সামনে টাইম হরাইজন অনেক বেশি, আমার রিস্ক নেয়ার যে এবিলিটি, সো আলটিমেটলি আমার অ্যাবাভ এভারেজ টলারেন্স ফর রিস্ক থাকবে। সো রিস্ক টলারেন্স শুড সার্টেনলি বি অ্যান অ্যাবাভ এভারেজ ইন দ্য ফাউন্ডেশন স্টেজ। এর পাশাপাশি যদি আমি ইনহেরিটেন্স পাই, তাহলে তো আমার অ্যামাউন্ট আরো বেড়ে যায়, বেসটা বড় হয়ে যায়। একই দিকে আমি ইয়াং, আর এদিকে আমার বেসটাও বড়, তাহলে আমার আমার রিস্ক টলারেন্স তো আরো অ্যাবাভ এভারেজ হবে। কারণ ওই সময় ইনহেরিটেন্স ছাড়া তো আপনার বেস বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ ইউ আর ভেরি আর্লি স্টেজ অফ ইউর ক্যারিয়ার। বাট যারা হয়তো কোনো ইনহেরিটেন্স পাচ্ছে না, সো ইনভেস্টার্স হু ল্যাক দ্য ইনহেরিটেন্স ওয়েল, তাদের বেসটা অনেক ছোট, সো দে আর এট দেয়ার লোয়েস্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল আনসার্টেনটি ওই সময় তাদের অনেক হাই। অনেকে হয়তো তার রেগুলার ফ্যামিলি এক্সপেন্ডিচার মিট করার জন্য যে ইনকামটা দরকার ওটাই করতে পারছে না, সেভ করবে কি আর ইনভেস্টমেন্ট করবে কি, তাদের জন্য আবার খুবই ডিফিকাল্ট সিনারিও। সো এই স্টেজে ওয়ান হ্যাজ টু হ্যাভ হাই লেভেল অফ ইনকাম কম্পেয়ার টু তার এক্সপেন্ডিচার, অথবা ইনকামের তুলনায় তার ফ্যামিলি এক্সপেন্ডিচার হ্যাজ টু বি লো, আদারওয়াইজ সে বেসটা তো ক্রিয়েট করতে পারবে না। সো অন্যদিকে যদি সে একজন জব হোল্ডার না হয়ে একজন অন্টারপ্রেনার হয়ে থাকে, একজন ইয়াং অন্টারপ্রেনার, সো একজন ইয়াং অন্টারপ্রেনার যেটা হয় যে শুরুর দিকে সাবস্টেন্সিয়াল এক্সপেন্সেস থাকে টু স্ট্যাবলিশ দ্য বিজনেসটাকে গ্রো করার জন্য, তার হোয়াট এভার মানি হি অর শি হ্যাজ,
সে সেটা বিজনেসে কন্ট্রিবিউট করে, সামটাইমস বড় করে। সো এই সময় তার খুব বেশি লিকুইডিটি থাকে না, এবং এই সময় তার লিকুইডিটি নিডটা বেশি থাকে। সো এই সময় তার খুব সারপ্লাস মানিও থাকে না টু ইনভেস্ট করার জন্য ফর লঙ্গার টাইম। আর এই ফাউন্ডেশন স্টেজটা এমন একটা স্টেজ, ইউ আর ইউর এজ ইজ লাইক 25 to 30, 35 বা 40। এই স্টেজে পিপল গেট ম্যারিড and they have children, and once you get married, once you have children, আপনার এক্সপেন্ডিচার লেভেলটা অনেক বেড়ে যায়, and also the need for your wealth accumulationটাও আপনার বেড়ে যায়, because you have to feed more people now. You have to take the retirement expenditure considering more people. So ultimately এইটা আপনার এবিলিটি টু আর্ন এর সাথে অনেক সময় ম্যাচ করে না। সো তখন আপনার এবিলিটি টু রিস্ক টেক রিস্ক বা রিস্ক টলারেন্স লেভেলটা একটু কমে যায়। অনলি পজিটিভ থিং হচ্ছে ইউ হ্যাভ longer time horizon, which acts positively for your risk tolerance perspective. Once you have passed the foundation stage, আপনি একটা ধরেন 10-15 বছরের একটা ভালো ক্যারিয়ারে, একটা ভালো প্রোগ্রেশনে চলে আসছেন, ইউ গট ম্যারিড, ইউর চিলড্রেন একটু একটু বড় হয়ে গিয়েছে, অলসো আপনি আপনার জব লেভেলে একটু সিনিয়র লেভেলে চলে গিয়েছেন, অথবা আপনার বিজনেস যেটা ছিল ইয়াং স্টেজে, বিজনেসে যে রিস্কটা ছিল, লিকুইডিটি ছিল, সেখান থেকে আপনি একটা ভালো স্টেজে আসছেন। নাও এই স্টেজে আপনার আর্নিংসটা এক্সেলারেট করে। সো এই ফেজটার নাম আমরা বলছি অ্যাকিউমুলেশন ফেজ। মেবি 40 থেকে 55, 50-55 এরকম রেঞ্জে হবে। সো এইজের কথা বলছি। সো আর্নিংস এক্সেলারেট ইন দিস এট দিস স্টেজ। সো আর্নিংস এক্সেলারেট অ্যাজ রিটার্নস অ্যাক্রু ফ্রম দ্য মার্কেটেবল স্কিলস। কারণ এই পিরিয়ডের মধ্যে আপনি তো পড়াশোনা করে, জব করে বা বিজনেস করে কিছু স্কিল তৈরি করেছেন, যে স্কিলটা আপনি সেল করে ইউ আর আর্নিং আ লট, আর আপনার এক্সপেরিয়েন্সও হয়েছে। সো এক্সপেরিয়েন্স হওয়ার কারণে আপনার এবিলিটি টু ডু থিংস এটা আপনি ভালোভাবে করতে পারেন। ইয়াং স্টেজে আপনি যেমন একটু লো পেইড থাকেন, এই স্টেজে আপনার ইনকামটা একটু হাই লেভেলে থাকবে। So earnings accelerate as returns accrue from marketable skills and abilities acquired during the foundation period. But remember, এটা তখনই হবে যদি ফাউন্ডেশন পিরিয়ডে আপনি প্রপারলি আপনার হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করে থাকেন। সবারই যা হবে, নট নেসেসারিলি। সো ইন দ্য আর্লি ইয়ার্স ইনকাম রাইজেস এন্ড আপনার ইনভেস্টেবল অ্যাসেটস গুলো তৈরি হয়, কিন্তু বেসটা একটু বড় হতে থাকে। এই সময় এক্সপেন্সেস বাড়ে, কারণ আপনি ইউ গট ম্যারিড, বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, তাদের এডুকেশন এক্সপেন্ডিচার অনেক টাকা পয়সা খরচ হবে। সো এক্সপেন্সেস অলসো রাইজ ডিউরিং দিস পিরিয়ড, বাট ইউ আর্ন অলসো মেবি মোর দেন দ্যাট। সো ইউ হ্যাভ টু জেনারেট সাম সেভিংস। এই পিরিয়ড গুলোতে আপনি ফ্যামিলি এস্টাবলিশ করলেন, বাচ্চা কাচ্চা হলো, অ্যান্ড আপনার নিড ফর বাইং হোম এটাও চলে আসে। সো আপনি হয়তো একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি কেনার চিন্তা করেন, and also you take care of yourself and your children. এই সময় হেলথ কেয়ার এক্সপেন্ডিচার একটু কম থাকে, বিকজ ইউ আর ইয়াং, your family is young, but normally আপনার এই বিগ পারচেসেস গুলো লাইক বাইং কার্স, বাইং হোমস এই স্টেজে চলে আসে। So in the midlife, in the middle and later years of the accumulation phase, expenses typically begin to decline as children reach adulthood. আপনার বাচ্চা কাচ্চারা যখন ধরেন বয়স 10, 12, 15, তখন তাদের এডুকেশনের পিছনে অনেক এক্সপেন্ডিচার হচ্ছে। তাদের বয়স যখন হয়তো 24, 25 চলে আসছে, তারা হয়তো পড়াশোনা শেষ, এখন জব মার্কেটে যাবে, ইউ আর হয়তো মেবি 55। সো আপনার এক্সপেন্ডিচার অন দা চিলড্রেন এটা কমা শুরু করেছে, বা হয়তো নাই হয়ে গেছে, তারা যদি লেবার মার্কেটে চলে যায়। সো ওই নিড গুলো আর নাই, সো এই এক্সপেন্সেসটা আপনার কমে আসে। মেবি বাই দিস পিরিয়ড আপনি হয়তো এট এজ 40 or 42 or 35 এ একটা হয়তো হোম কিনেছিলেন, সেটা মর্গেজ পেমেন্টও হয়তো শেষের দিকে। সো সেই মর্গেজ পেমেন্টটাও আপনার হয়তো থাকবে না, যদি এটা সাকসেসফুলি আপনি করতে পারেন। তাহলে এই সময় আপনার এক্সপেন্সেসটা একটু ফল করবে। ইউ আর আ বিট ওল্ডার, মেবি সাম হেলথ কেয়ার রিলেটেড ক্রাইসিস তৈরি হবে, এক্সপেন্ডিচার অন হেলথ একটু বাড়বে, বাট আদার এক্সপেন্ডিচার্স একটু কমে আসবে। So income generally continues to rise. You are maybe age 52, 55 towards 60, 65. So ultimately 50 plus এ আপনার ইনকাম স্টিল হয়তো আপনি যদি ভালো জবে থাকেন অথবা আপনার সাকসেসফুল বিজনেস করে থাকেন, তাহলে ইনকাম জেনারেলি কন্টিনিউস টু রাইজ এট দিস স্টেজ, বিকজ the individual reaches his or her peak productivity. So if an individual's personal spending habits, আমার পার্সোনাল স্পেন্ডিং, আমি যদি খুব এক্সট্রাভ্যাগেন্ট এক্সপেন্ডিচার না করে থাকি, আমার পার্সোনাল স্পেন্ডিং হ্যাবিট যদি খুব বেশি চেঞ্জ না হয়, তাহলে আমার ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে একটা ভালো গ্যাপ তৈরি হয়, এবং এই গ্যাপটা আমি ইনভেস্টমেন্ট করতে পারি। আমার টাইম হরাইজন একটু কমে আসছে, বাট বিকজ অফ বেজ মাই বেড়ে গিয়েছে,
আমি একটু হায়ার রিস্ক নিতে পারি at age 50 কম্পেয়ার টু হয়তো যেটা আমি 30-তে পারতাম। Some individuals may forgo investing their growing wealth and instead increasing spending on luxury items. অনেকে হয়তো খুব বেশি ইনভেস্টিং আর যায় না, তারা স্পেন্ডিং হ্যাবিটটা বাড়িয়ে ফেলে। তারা হয়তো কিছু লাক্সারি আইটেমস কিনে, হয়তো একটা লাক্সারি কার কিনলো বা লাক্সারি হোম কিনলো, অথবা তারা হয়তো গিফটস বা চ্যারিটেবল কোনো অ্যাক্টিভিটিসে চলে গেল। এটা অনেকে যায়, এক একজনের প্রায়োরিটি অফ লাইফ তো এক এক রকম। এই ফেজ গুলোতে সবাই একরকম ভাবে যাবে না। আমরা যে উদাহরণটা দিচ্ছি সেটা একটা টিপিক্যাল। তো অ্যাকিউমুলেশন ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনক্রিজড রিস্ক টলারেন্স। এই সময় আমাদের রিস্ক টলারেন্স লেভেলটা আরো বেশি থাকে, বিকজ আমার ওয়েলথ লেভেলটা বেড়ে যাচ্ছে অ্যান্ড স্টিল আমার ইনকামটা হায়ার দ্যান মাই এক্সপেন্ডিচার। ওয়ান্স আমার অ্যাকিউমুলেশন ফেজ ডান, এরপরে হচ্ছে আমার শুরু হয় মেইনটেনেন্স ফেজ। সো অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ মুভড ইনটু দ্য লেটার ইয়ার্স অফ লাইফ। তার লাইফে সে লেটার ইয়ার্সে আছে অ্যান্ড ইউজুয়ালি হ্যাজ রিটায়ার্ড। মনে ধরেন এইজ 60-তে চলে আসছে অ্যান্ড রিটায়ার করে ফেলেছে। এখন তার ডেইলি এমপ্লয়মেন্ট নাই, এমপ্লয়মেন্ট প্রেশারস নাই, সকালে উঠেই অফিসে যাইতে হবে এই বিষয়টা নাই, এই যে যেতে যে ট্রান্সপোর্ট কস্ট সেই ইস্যুটা নাই, অফিসে যাওয়ার জন্য বিজনেস করার জন্য আপনার যে অ্যাটায়ারগত যে অনেক ইনভেস্টমেন্ট গুলো করতে হয় সেগুলো নাই। আপনি হয়তো বিজনেসটা ওন করতেন, সেটাও হয়তো আপনার সেল করে ফেলেছেন অথবা সেকেন্ড জেনারেশনকে পাস অন করে দিয়েছেন। সো এই জিনিসগুলো নাই, ইউ আর রিটায়ার্ড, আপনার ডেইলি অ্যাক্টিভিটিসে প্রেশারটা কম। সো দিস ফেজ ফোকাস অন মেইনটেনিং ডিজায়ার্ড লাইফস্টাইল। এই সময় আপনি আপনার ডিজায়ার্ড লাইফস্টাইল মেইনটেইন করার চেষ্টা করেন, এন্ড দ্যাট কামস ফ্রম ইয়োর যে ওয়েলথ আপনি অ্যাকিউমুলেট করেছেন ওভার দ্য ফাউন্ডেশন এন্ড মেইনটেনেন্স অ্যাকিউমুলেশন ফেজে, সেটা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করে সেখান থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটা দিয়ে আপনি আপনার ডিজায়ার্ড লাইফস্টাইল এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটাকে এনশিওর করতে চান। So perceived accumulated wealth begins to increase in importance. এই সময় ইউ ফিল যে আমার ওয়েলথ সাইজটা হয়তো একটু বড় হলে ভালো হতো বা বড় হওয়াটা দরকার। সো while the growth of wealth may begin to decline in importance, ওই জায়গায় আপনি রাদার চিন্তা করেন যে আমার যা আছে এটা একটু বেশি থাকলে হয়তো ভালো হতো, বাট আমি তো ওটা করতে পারি নাই, বা অনেক হয়তো করতে পেরেছে, বাট ওইটা দিয়ে আমার কারেন্ট যে এক্সপেন্ডিচার আছে, কারেন্ট যে লাইফস্টাইল আছে, এটাকে মিট করা মোর ইম্পর্টেন্ট দেন গ্রোয়িং দ্য ওয়েলথ। আপনি এট এজ 35 বা 40-তে আপনার ওয়েলথটাকে অনেক গ্রো করতে চাইবেন। 65-70-তে যে আর ওয়েলথ গ্রো করতে অত চাইবেন না, কারণ তখন আপনি চিন্তা করবেন যে আমি তো আমার লাইফের শেষ স্টেজে চলে আসছি, আই উইল ডাই সাম টাইম। সো ততদিন পর্যন্ত আমার যে ডিজায়ার্ড লাইফস্টাইলটা আছে, আমার ওয়েলথ দিয়ে ওইটা মেইনটেইন করতে পারাটা ইজ ইম্পর্টেন্ট। এন্ড আমি যাতে রান আউট অফ মানি না হয়ে যায়, যে আমি স্টিল বেঁচে আছি, আমার টাকা শেষ, এই বিষয়টা যাতে না হয়, যেটাকে আমরা বলি লনজিভিটি রিস্ক, ওই রিস্কটা যাতে না ফেস করি, সেটা আমরা মেইনটেইন করার চেষ্টা করি। সো এই সময়ে আমার টাইম হরাইজনটা ছোট হয়ে আসে, আমার ডেইলি ইনকাম নাই, মান্থলি ইনকাম নাই, মেবি রিটায়ারমেন্ট ফেজে অনেকে হয়তো কিছু টুকটাক কনসালটেন্সি অর পার্ট টাইম জব করে কিছু ইনকাম করে টু গেট দেম এনগেজ, অর নিড থাকলে হয়তো করতে বাধ্য হয়। বাট আমি যে অ্যাকিউমুলেশন ফেজে আমার যে একটা ইনকাম ছিল, ওই ইনকাম তো আর আমার থাকবে না। সো আমার ইনকাম লেভেল ড্রাস্টিক্যালি ফল করবে, মেবি জিরো আমি যদি ফুললি রিটায়ার্ড হয়ে যাই। সো এই সময়টাই আমার রিস্ক টলারেন্স লেভেলটা তাহলে তো একটু কম থাকবে। In this phase, investors will typically reduce exposure to high volatility asset class. যেহেতু আমার রিস্ক টলারেন্স কমে গেছে, আমি হয়তো ইকুইটি থেকে ওয়েটটা একটু কমাবো, এই সময় আমার ফিক্সড ইনকামে ওয়েটটা একটু বেশি থাকবে। আমি অনেক বেশি রিস্কি সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করব না, সো হাইলি রিস্কি কমন স্টকে আমি ইনভেস্টমেন্ট করব না, এবং আমার এক্সপোজার টু হাই কোয়ালিটি বন্ডে, ধরেন গভর্নমেন্ট বন্ড বা হচ্ছে হাই কোয়ালিটি কর্পোরেট বন্ড অ্যান্ড মোস্টলি শর্টার টার্ম ইনভেস্টমেন্টে আমার ফোকাসটা বেশি থাকবে। সো বিকজ দ্য ইন্ডিভিজুয়াল নাও হ্যাভ লেস টাইম, আমার যদি কোনো একটা বড় লস হয়, ধরেন আপনি এট এইজ 70 মার্কেট একটা ক্র্যাশ করলো, আপনার ওয়েলথ 30% ফল করে ফেললো, আপনি তো আর আপনার লাইফে এটাকে রিকভার করতে পারবেন না, বিকজ আপনার আর সময়ও নাই, আপনার ইনকামও তো এখন আপনার জেনারেট হচ্ছে না। সো যেহেতু দ্য ইনভেস্টর ইউজুয়ালি হ্যাভ লেস টাইম টু রিকভার ফ্রম পোর ইনভেস্টমেন্ট রেজাল্টস, এই সময় ইনভেস্টমেন্ট যাতে পোর না হয় সেটার দিকে নজর রাখতে হবে। সে কারণে হাই ভোলাটাইল ইনভেস্টমেন্টে আমরা ইনভেস্টমেন্ট এই স্টেজে করব না। সো দ্য চ্যালেঞ্জ হচ্ছে যে আমার যে ডিজায়ার্ড লেভেল অফ পোর্টফোলিও স্টেবিলিটি, পোর্টফোলিও যাতে লো ভোলাটিলিটি এনশিওর করে, পোর্টফোলিও স্টেবিলিটিটাকে আমার এনশিওর করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, and I will maintain an exposure to risk as a sufficient level so that portfolio slightly grow হয়। অনেক বেশি গ্রোথ, স্লাইটলি গ্রো হতে হবে এই কারণে, বিকজ ইকোনমিতে ইনফ্লেশন থাকবে, আমার যাতে পারচেজিং পাওয়ারটা বজায় থাকে। সো আমি যাতে আমার পারচেজিং পাওয়ারটাকে বজায় রাখতে পারি, এট দ্য সেম টাইম পোর্টফোলিও স্টেবল থাকে, এইটা উইল বি মোর ইম্পর্টেন্ট অ্যাট মেইনটেনেন্স ফেজ
কম্পেয়ার টু ফাউন্ডেশন এন্ড অ্যাকুমুলেশন ফেজে আমার পোর্টফোলিও গ্রোথ এন্ড রিস্ক টেকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সো ইনভেস্টর্স হু বিকাম টু কনসারভেটিভ, অনেক বেশি কনসারভেটিভ খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো হু বিকাম টু কনসারভেটিভ টু সুন, তারা অনেক সময় দেখা যায় দে মে রিচ অ্যান এল্ডারলি এজ উইথ অ্যাসেটস দ্যাট হ্যাভ সাফার্ড সিগনিফিকেন্ট ডিক্লাইন্স ইন দ্য পারচেজিং পাওয়ার। সো আলটিমেটলি অ্যাজ এ রেজাল্ট তারা যেহেতু লাইফে অনেক বেশি রিস্ক ফেস করেছে, হয়তো অনেক বেশি লস ইনকার করেছে হয়তো, সেই কারণে তারা এই সময় অনেক সময় অনেক বেশি কনসারভেটিভও হয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন তার লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা তাকে ইম্প্যাক্ট করে। ওয়ান্স দ্য মেইনটেনেন্স ফেজ শেষ, এরপরে আপনি চিন্তা করবেন আপনি আরো অনেক বেশি এইজ হয়ে গিয়েছে, এখন আপনি চিন্তা করবেন যে কিভাবে আপনার হোয়াট এভার ওয়েলথ ইউ হ্যাভ সেটাকে আপনি কতটুকু আপনার নেক্সট জেনারেশনকে পাস অন করে দিবেন, কিভাবে পাস অন করবেন, এন্ড মেবি আপনি অন্য কোনো চ্যারিটেবল পারপাসে টাকা পয়সা ডোনেট করবেন কিনা সেটাও আপনি চিন্তা করেন। সো অ্যাকিউমুলেটেড ওয়েলথ এই পর্যায়ে জিনিসটা হয় যে আমি কিভাবে আমার ওয়েলথটাকে ট্রান্সফার করব টু আদার পারসন অর এন্টিটিস। সো ফর মেনি এই ফেজ বিগিনস ওয়েন দ্য ইন্ডিভিজুয়াল ইজ স্টিল রিপিং দ্য বেনিফিটস অফ মেইনটেন্যান্স ফেজ, যে রিটায়ারমেন্ট স্টেজ থেকেই হয়তো তার এটা শুরু হতে পারে, অথবা কেউ আর একটু লেটার অনও করে থাকে। সো আপনি যখন রিটায়ার করলেন তখনই হয়তো আপনার এই চিন্তাটা শুরু হবে যে আমি ডিস্ট্রিবিউশন ফেজে কিভাবে ডিস্ট্রিবিউট করব। সো দ্য ফেজ ইনভলভস কনসিয়াস ডিসিশন টু বিগিন ট্রান্সফারিং ওয়েলথ। আমার ওয়েলথ ট্রান্সফারের ব্যাপারে কনসিয়াস যাতে একটা ডিসিশন থাকে, কারণ অনেক ইন্ডিভিজুয়াল এবং বিজনেসম্যানের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই ধরনের চিন্তা ভাবনাটা করে না, তারপরে তারা মারা যায়, এরপরে তার যে ওয়েলথ আছে এইটা নিয়ে দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে একটা বিশাল গন্ডগোল, মারামারি, কাটাকাটি এবং লিগ্যাল ফাইটিং এগুলো অনেক তৈরি হয়ে যায়। Ideally, as a parent, you don't want that. So if you don't want that, while you are in distribution phase, you have to plan accordingly, and কিভাবে আপনি ওয়েলথটা পাস অন করবেন, কাদের কাছে করবেন, কিভাবে করবেন, সেই জিনিসটা নিয়ে মেবি ইউ উইল কনসাল্ট আ লিগ্যাল কাউন্সিল, এন্ড সেই অনুযায়ী আপনি আপনার একটা ট্রান্সফারিং মেকানিজম তৈরি করবেন। সো ইনভেস্টর সিক টু ম্যাক্সিমাইজ দি আফটার ট্যাক্স ভ্যালু অফ দ্য ট্রান্সফার। আপনি এমন ভাবে ট্রান্সফার করবেন যাতে অনেক বেশি ট্যাক্স না পে করতে হয়, ট্যাক্স ইফিশিয়েন্ট ওয়েতে কত কম খরচে আমি ট্রান্সফার করতে পারি সেটা এই সময় মুখ্য বিষয় হয়ে যায়। সো অ্যাসেট ডিস্ট্রিবিউশন মে টেক প্লেস ইন লেটার স্টেজ অফ লাইফ। প্ল্যানিংটা তো আপনি আগে থেকেই করতে পারেন, আপনি ডিস্ট্রিবিউশন হয়তো সে অ্যাট এই 75 আর 80 করলেন, কিন্তু প্ল্যানিংটা তো আপনি 60-65 থেকেই শুরু করতে পারেন। সো প্ল্যানিং শুরু করতে কোনো বাধা নাই। সো অ্যাজ ইউ বিকাম রিটায়ার্ড ইউ অ্যান্ড অলসো রিটায়ারমেন্ট এজটা যত বাড়তে থাকবে তত আপনি পরের দিকে যাবেন, এইজ 65 দেন 70 দিকে যাবেন, প্রোভাইডেড আপনি বেঁচে আছেন। তাহলে আলটিমেটলি আপনি তখন আস্তে আস্তে প্ল্যান করবেন। সো ডিস্ট্রিবিউশন ফেজে আপনার মেইন অবজেক্টিভটা থাকবে ইফিশিয়েন্ট ওয়েলথ ট্রান্সফার। ইফিশিয়েন্ট ওয়েলথ ট্রান্সফারটা আপনার জন্য মুখ্য বিষয়। সো that is, you have to take advantage of the market condition, tax laws, various transfer mechanism, এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। Just give me 1 minute. তো এই ডিস্ট্রিবিউশন ফেজে আপনার জন্য মুখ্য বিষয়টা হয়ে যায় ইফিশিয়েন্ট ওয়েতে ওয়েলথ ট্রান্সফার। সো ইউ হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য মার্কেট কন্ডিশন, ইউ হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ দি ট্যাক্স লস, ভেরিয়াস ট্রান্সফার মেকানিজম, এগুলো নিয়ে আপনার লিগাল কাউন্সিলের সাথে কথা বলাটা এবং সেগুলো জানা বোঝা এবং সেটা ইম্পর্টেন্ট। অনেকে ট্রাস্ট অথবা ফাউন্ডেশন ক্রিয়েট করে। আমি যখন ট্রাস্ট বা ফাউন্ডেশন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে you do not want to hand over large amount of money to your kids or children or whatever who are in young ages. So ultimately আপনি একটা ফাউন্ডেশন ক্রিয়েট করলেন, সেই ফাউন্ডেশনের অ্যাসেটে ইনভেস্টমেন্ট হলো, সেখান থেকে যে বেনিফিশিয়ারি তাদেরকে ঠিক করলেন এবং তারা সেখান থেকে একটা রেগুলার ইনকাম পেতে থাকবে, এরকম অনেক সময় করা হয়। মেনি মেক আউটরাইট গিফটস, আউটরাইট ক্যাশ বা গিফটস বা শেয়ারস অনেকে দিয়ে থাকে।
So they modify the legal ownership structure of certain assets and make advance provision for care in the event of health problems. তাদের নিজস্ব কেয়ার এবং হেলথ পুরোটা তো আপনি দিয়ে দিবেন না, আপনি আপনার নিজস্ব হেলথ কেয়ার মেইনটেনেন্স এন্ড অলসো আপনার নিজস্ব লাইফস্টাইল মেইনটেইন জন্য সার্টেন অ্যামাউন্ট যে আপনি পাবেন সেটাও আপনি অনেক সময় মেকানিজম তৈরি করেন। এখন এই যে স্টেজ গুলোর কথা আমরা বললাম, যে ধরেন ফাউন্ডেশন, দেন অ্যাকিউমুলেশন, দেন হচ্ছে আপনার মেইনটেনেন্স এন্ড দেন ডিস্ট্রিবিউশন। এবং আমরা যে জিনিসটা আমরা পড়লাম এটা তো টিপিক্যাল, যে সবারই যেরকম হবে নট নেসেসারি, কারো তো অনেক ডিফারেন্ট হইতে পারে। সো ইউজুয়ালি এটা মোস্ট অফ দ্য পিপল এইরকম প্রগ্রেশনের মধ্যে দিয়ে যাবে, কিন্তু সবার একরকম হবে না, কেউ কেউ অনেক বেশি ডিফারেন্ট হবে। সো প্রগ্রেশন ফ্রম দিস অ্যাকিউমুলেশন টু ডিস্ট্রিবিউশন মে নট বি লিনিয়ার, এটা নাও হইতে পারে। সো ইন্ডিভিজুয়ালস ইন দেয়ার অ্যাকিউমুলেশন ফেজ, তারা হয়তো দে বিকাম ভেরি ডিসস্যাটিসফাইড, তার ক্যারিয়ার চয়েস, তার লাইফ, সেটা নিয়ে সে এক্সট্রিমলি ডিপ্রেসড। অ্যাট এজ 45 যে আপনি চিন্তা করলেন যে আমি যে ক্যারিয়ারটা চুজ করছি দ্যাট ওয়াজ দ্য রং, যে সাবজেক্টে পড়ছি যেটা রং, আমি জীবনে কিছুই করি নাই, যা করা উচিত ছিল সেটা ঠিক হয় নাই, আই এম সাফারিং এন্ড ইউ উইল বিকাম এক্সট্রিমলি ডিপ্রেসড। নাও ইউ রিটার্ন টু দ্য ফাউন্ডেশন ফেজ, আপনি আবার একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হলেন, নতুন কিছু স্কিল তৈরি করার চেষ্টা করলেন, আবার পড়াশোনা শুরু করলেন। সো আপনি অ্যাকিউমুলেশন ফেজ থেকে আবার ফাউন্ডেশন স্টেজে ব্যাক করলেন, ইটস যে লিনিয়ারলি হবে নট নেসেসারিলি। অথবা আপনার এমন কিছু ফ্যামিলি, আপনার এমন কিছু কেস তৈরি হলো যে আপনার যে স্কিল গুলো তৈরি করছেন এই স্কিল দিয়ে আর আপনি জব মার্কেটে খুব একটা সুবিধা করতে পারছেন না, আপনার জব নাই, আপনি নতুন স্কিল তৈরি করতে বাধ্য হয়ে গিয়েছেন, অথবা আপনি যে বিজনেসটা করছিলেন ওই বিজনেসটার এখন আর ডিমান্ড নাই, ইউ ফোর্স টু ডু সামথিং নিউ বিকজ আপনার আগের যে স্কিল এবং এবিলিটি বা বিজনেস সেটা দিয়ে আর আসলে ইনকাম আর্ন করা যাচ্ছে না। If you realize that at age 45, 50, and that's a very different situation, এবং then you have to go back and do something else or new skill আপনাকে গড়ে তুলতে হবে। অথবা আপনি হয়তো at age 45 বা 50 হঠাৎ করে খুব সিভিয়ারলি অসুস্থ হয়ে গেলেন, অথবা কারো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং এরপরে সে আর রেগুলার জব করার ক্ষমতা, বিজনেস করার ক্ষমতা হারিয়ে ফেললো, অথবা সিভিয়ার ডিমেনশিয়া হলো, আপনি হয়তো মেন্টাল এবিলিটি আর নাই, কিছু মনে রাখতে পারেন না। নাও ইউ ডাইরেক্টলি ডিস্ট্রিবিউশন ফেজে চলে গেলেন বা মেইনটেনেন্স ফেজে চলে গেলেন, আপনি আর ওই ফেজে নাই, এরকম হতে পারে। সো পার্সোনাল সার্কামস্টেন্সেস অনেক সময় ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। সো পার্সোনাল সার্কামস্টেন্সেস আর ড্রাইভিং ফোর্স ইন হাউ অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্ড টু ইচ সাইকেল অফ লাইফ। সবার সাইকেল অফ লাইফ যে একরকম হবে না, বাট ইচ সাইকেল অফ লাইফে আমি কিভাবে রেসপন্ড করব সেটা আমার পার্সোনাল সার্কামস্টেন্সেস এর উপর নির্ভর করবে, এন্ড সেই অনুযায়ী কিন্তু আমার মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস ডিফার করবে। So foundation phase will be different for those who have entered the life with a base, যে আমি জব মার্কেটে ঢুকছি আবার ইনহেরিটেন্সও পাইছি, আমার স্টেজ কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। আবার আমার স্টেজ এরকম হতে পারে যে আমার কেউ নাই, বাপ মায়ের কোনো টাকা পয়সা নাই, আমি ফাউন্ডেশন ফেজে আসছি উইথ লট অফ রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু ফিড মাই সেলফ, মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সো দুইজনই ফাউন্ডেশন স্টেজে আছে, একজনের ইনহেরিটেন্স আছে আরেকজনের কিছুই নাই, দুইজনের ওয়ে অফ ডিলিং থিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট একরকম হবে না। So distribution phase can become extremely complicated for the very wealthy. আবার যাদের টাকা পয়সা কম আছে তাদের ওয়েল ডিস্ট্রিবিউশন নিয়ে এত টেনশন নাই, যাদের টাকা পয়সা অনেক বেশি তাদের জন্য ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্যা। সো কিভাবে কারণ যত ওয়েলথ আপনার বেশি তত ওই ওয়েলথ নিয়ে আপনার চিলড্রেনদের মধ্যে ফাইটিং, লিগ্যাল ব্যাটলস অনেক বেশি হবে। আনফরচুনেটলি দ্যাট ইজ ট্রু। So some investors have leave accumulation phase, and because of obligations, and some investors never leave accumulation phase, কারণ তার হয়তো এক্সপেন্ডিচার এত বেশি সে অ্যাকিউমুলেশন ফেজ থেকে সে আর বেরিয়ে হতে পারছে না। সো বিকজ অফ দ্য লাইফস্টাইল নিড অনেক বেশি, তার এক্সপেন্ডিচার্স অনেক বেশি, তার যে ইনকাম ওটা দিয়ে সে মিট করতে পারছে না। সো এই লাইফস্টাইল মেনটেন করার জন্য তার যে স্ট্রেস, সে কিছু অ্যাডভার্সিটি জিনিস ফেস করেছে লাইফে, সো স্ট্রেস অফ অ্যান অ্যাডভার্স লাইফ এক্সপেরিয়েন্স, এইটা তার মধ্য দিয়ে তাকে একটা ডিফিকাল্ট টাইম সে ফেস করছে ইমোশনালি এন্ড সাইকোলজিক্যালি। এন্ড অলসো আপনি এমন একটা ফেজে গেছেন, হয়তো আপনি আপনার কান্ট্রিতে যুদ্ধ চলছে, অথবা ইকোনমি খুবই ডাউন, ডিপ্রেস, রিসেশন হয়তো 10-15 বছর ধরে আছে, আপনি আপনার লাইফে হয়তো 35 থেকে 50 বছর পার করেছেন, এই 15 বছর ইকোনমি সিভিয়ার রিসেশন ছিল, অথবা কান্ট্রি যুদ্ধ বিধ্বস্ত ছিল, তখন তো আপনি চাইলেই অনেক কিছু করতে পারছেন না, এবং এইটা আপনার ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল এন্ড ইকোনমিক ওয়েলবিং এ অনেক ইম্প্যাক্ট ফেলছে। So ultimately, those are the things may override all phases and never allow yourself to properly
ম্যাচ ইউর উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু অ্যাসিউম রিস্ক, কারণ এগুলো তো আপনাকে ইম্প্যাক্ট করে। সো দ্যাট ইজ সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো স্টেজেস অফ লাইফের উপরে মানুষের অনেক কিছু নির্ভর করে, অ্যান্ড এগুলো আমাদের বিহেভিয়ার প্যাটার্ন, আমাদের ইমোশনাল ফ্যাক্টরস গুলোকে ইম্প্যাক্ট করে, এবং যেগুলো আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনে ইম্প্যাক্ট ফলে। আমরা যখন এগুলোকে কনসিডার করি না, আমরা যখন টেক্সট বুকে ইনভেস্টমেন্ট পড়ি, ফাইন্যান্স পড়ছি, তখন আমরা ধরে নিচ্ছি উই আর রেশনাল ইকোনমিক ম্যান, রেশনাল ইকোনমিক বিং, কিন্তু উই আর নট রেশনাল, বিকজ আমাদের সবার তো লাইফ সার্কামস্টেন্স একরকম না। তো সবাই একরকম ভাবে, হ্যারি মার্কুইস যেভাবে বলছে ওইভাবে রেশনাল ওয়েতে ইনভেস্টমেন্ট করবে, নট নেসেসারিলি, বিকজ আমাদের স্টেজেস অফ লাইফ, আমাদের ইকোনমিক সিচুয়েশন, দ্য ওয়ে উই গ্রু আপ, এগুলো ইম্প্যাক্ট ফেলে আমাদের ডিসিশন মেকিং এ, এবং এটা আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনে ইম্প্যাক্টেড হয়। সো যখন আমরা রেগুলার টেক্সট বুক ফাইন্যান্স পড়ি, তখন আমরা যে ফাইন্যান্সটা পড়ি এটাকে আমরা বলে থাকি ট্রেডিশনাল ফাইন্যান্স। অ্যান্ড ট্রেডিশনাল ফাইন্যান্সে আমরা ধরে নেই যে ইনভেস্টার্স উইল হ্যাভ রিস্ক অ্যাভারশন, they will be risk averse, they will not take high risk until they will be offered as high return. So দুইটা রিটার্নের মধ্যে যদি দুইটা রিস্কের মধ্যে একটা রিস্ক যদি বেশি থাকে, তাহলে সেটা রিটার্ন, পোটেনশিয়াল রিটার্নও বেশি থাকতে হবে, আদারওয়াইজ সেটাতে ইনভেস্টমেন্ট করবে না। অ্যান্ড দ্যাটস দ্য রেশনাল চিন্তা ভাবনা। কিন্তু সামটাইমস পিপল টেক ইরেশনাল রিস্ক, অনেক বেশি রিস্ক নিয়ে ফেলে, বিকজ অফ তার হয়তো সাইকোলজিক্যাল যে প্রোফাইলিং, তার হয়তো ইমোশনাল ফ্যাক্টরসটা অনেক কাজ করছে, অফেন তারা রেশনাল ডিসিশন নিতে পারে না। আমরা ধরে নিই আমাদের এক্সপেকটেশনটা রেশনাল থাকবে, বাট সবসময় যে আমরা অ্যাজ এ পার্সন রেশনাল এক্সপেকটেশন রাখতে পারি, নট নেসেসারিলি। আমরা আমাদের ওভারঅল অ্যাসেট গুলোকে ইন্টিগ্রেট করে চিন্তা করব, বাট অফেন আমরা আমাদের অ্যাসেট গুলোকে আইসোলেটেড ওয়েতে চিন্তা করি। সো ট্রেডিশনাল ফাইন্যান্সে আমরা ধরে নিই ইনভেস্টার্স আর রিস্ক অ্যাভার্স, দে আর রেশনাল ইকোনমিক বিং, বাট দেয়ার ইজ অ্যানাদার ফাইন্যান্স নোন অ্যাজ বিহেভিয়ারাল ইকোনমিক্স বা বিহেভিয়ারাল ফাইন্যান্স। So behavioral finance আমরা ধরে নেই যে investors are not risk averse, rather they are loss averse. They tend to have more pain when they experience loss compared to the utility বা gain they have বা satisfaction they have with similar amount of the gain. ধরেন আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন, 20 টাকা লাভ করলেন ভার্সেস 20 টাকা লস করলেন। 20 টাকা লস করার যে পেইন, এটা অনেক বেশি কম্পেয়ার টু 20 টাকা লাভ করার। সো এরকম একটা কেসেস ইনভেস্টরদের মধ্যে দেখা যায়। They have biased expectations. আমার expectations যেগুলো আছে সেটা often rational হয় না। We often have biased expectations, এবং over time we realize যে আমাদের expectations গুলো biased ছিল, and then we tend to adapt. And we practice asset segregation. আমরা often চিন্তা করি এই অ্যাসেটটা আমার চিলড্রেনের জন্য, এই অ্যাসেটটা আমি হয়তো খুব রিস্ক নিয়ে হঠাৎ করে পেয়েছি, এটা দিয়ে আমি মোর রিস্ক নিব, হাউস মানি ইফেক্ট এটাকে বলা হয়। সো এই ধরনের আমি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ মানিকে আমি ডিফারেন্টলি ট্রিট করি, অ্যান্ড ডিফারেন্ট অ্যামাউন্ট অফ মানি নিয়ে আমরা ডিফারেন্ট ভাবে রিস্ক নেই। বাট অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ ন্যাশনাল ইকোনমিক মিন বিং, আমার আসলে অ্যাসেট গুলো সবগুলো মিলে একটা ওভারঅল পোর্টফোলিও ওয়াইজ চিন্তা করা উচিত। সো বিহেভিয়ারাল ফাইন্যান্স ধরে নেয় যে আমরা ইনভেস্টার্স আর লস অ্যাভার্স, ইনভেস্টার্স আর বায়াস এক্সপেকটেশন, দে টেন্ড টু segregate their asset rather than integrating assets. So যখন আমাদের আম, আহ, আমাদের ধরেন সিচুয়েশনাল প্রোফাইলিং এর সাথে সাথে আমার ইমোশনাল যে ফ্যাক্টরস গুলো এখানে চলে আসে, এটা ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট রকম। সে কারণে এক একজন ইনভেস্টরের পার্সোনালিটি এক এক রকম। সো সেইটা তাদের ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং এ ইম্প্যাক্ট ফেলে। সো অ্যাজ এ রেজাল্ট, আপনি যদি কোনো ইন্ডিভিজুয়ালকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজিং রিলেটেড প্রফেশনে থাকেন, সো ইয়োর জব ইজ টু অ্যাডভাইজিং ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, in that case you need to address those behavioral issues, and সেটাকে নিয়ে তাকে প্রপারলি গাইড করে টুয়ার্ডস রেশনালিটির দিকে যাওয়া, সেটা ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো সেটা যাতে তার ওভারঅল ইনভেস্টমেন্ট অবজেক্টিভস, ওভারঅল লাইফ গোলস সেটাকে মিট করে, সেই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এই টপিকে ঠিক এই জায়গাটাই শেষ করব, ফার্দার আরো অনেক কিছু আছে সেগুলো আমরা এই কোর্সে পড়বো না। সো আমরা এই জায়গাটা আজকে শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লেট মি নো। Any questions?
Any questions so far? No, sir. ওকে, তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। সো যারা যারা প্রেজেন্ট আছেন একটু বলবেন, আমি কল করব। So this is spring 2026 undergrad. আপনাদের কোর্স হচ্ছে 423 section 2 and today is 14/2/2026. তালহা ইসলাম, তালহা ইসলাম absent. সালেহ আহমেদ Present. present. ইবতিদা ইসমাম, Yes, sir. আবরার হাসান নাবিল, আবরার হাসান নাবিল absent. সামিউ হোসেন, সামিউ হোসেন absent. সামিন ইয়াসার, সামিন ইয়াসার absent. আকিব মুস্তফা, Present, sir. ইশামনি রেডি, Present, sir. লাবিবা সাইয়ারা, Present, sir. শেখ আজিজ আশরাফ সিয়াম, Present, sir. রাহাবার ইসলাম, রাহাবার ইসলাম absent. আরাফ আরমান, আরাফ আরমান absent. রাকিবুল হাসান, Present, sir. মাহবুব রহমান, Present, sir. তাসনিমুর তানভীর, তাসনিমুর তানভীর, তাসনিমুর তানভীর absent. ফারহানা ইয়াসমিন, ফারহানা ইয়াসমিন absent. Present, sir. Okay, present. তৌসিফুল ইসলাম, Present, sir. সামিয়া ইসলাম, সামিয়া ইসলাম নাই, absent. অর্পিতা মজুমদার, Present, sir. ফায়াজ। Present, sir. তাহলে আমি বলি কে কে অ্যাবসেন্ট। তালহা ইসলাম অ্যাবসেন্ট, আবরার হাসান নাবিল অ্যাবসেন্ট, সামিউ হোসেন অ্যাবসেন্ট, সামিন ইয়াসার অ্যাবসেন্ট, রাহবার ইসলাম অ্যাবসেন্ট, আরাফ আরমান অ্যাবসেন্ট, তাসনিমু তানভীর অ্যাবসেন্ট, সামিয়া ইসলাম অ্যাবসেন্ট। Sir, Back- Samia Islam, present. ওকে, বাকিরা অ্যাবসেন্ট। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস থার্সডে। আই হোপ যে উইল হ্যাভ ইন পার্সন ক্লাস, বাট প্রবাবলি থার্সডে থেকে রোজাও শুরু হয়ে যেতে পারে। সো আমাদের টাইমিংটা মনে হয় একটু আগায় চলে আসবে, আই হোপ। এখনো তো মনে হয় টাইমিং দেয় নাই, রাইট? সো এখানে আজকে শেষ করছি। ইফ ইউ হ্যাভ ফাইনাল এনি কোয়েশ্চেন্স লেট মি নো, আদারওয়াইজ উই ক্যান ফিনিশ। Sir, any approximate day for quiz? আর জানাবো, আর একটু সময় দেন। আর সারপ্রাইজ কুইজ তো হবে না স্যার, জাস্ট এইটুকু। ওকে, আল্লাহ হাফিজ।